বড় খবর, তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। পদ পাওয়ার এক মাসের মাথায় পদ থেকে ইস্তফা নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। তবে এর পিছনে কি কারণ তা নিয়ে কিছু জানাননি এখনো পর্যন্ত। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগও করেননি তিনি। তবে কি এমন হলো যে রাজ্য সভাপতি ও তৃণমূলের অন্যান্য পদ থেকে সরে আসতে হলো চন্দ্রিমা ভট্টাচার্যকে? জানালেন রাজনৈতিক বিশ্লেষক মনোজিৎ মণ্ডল। মনোজিৎ দা, সিঞ্জিনী বলছি ট্রু নিউজ থেকে। আপনার সাথে নমস্কার। আমি কুইকলি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করে নিতে চাই চন্দ্রিমা ভট্টাচার্যার ইস্তফার ব্যাপারে। চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেসের এবং তাছাড়াও অন্য আরো অনেক পদ সামলেছেন। প্রাক্তন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, কারেন্ট মহিলা তৃণমূলের প্রেসিডেন্টও ছিলেন। হঠাৎ করে কি হলো যে উনি চিঠি লিখে মমতা ব্যানার্জিকে সব রকম পদ থেকে সরে দাঁড়ালেন, ইস্তফা দিলেন? আসলে এটা বোঝাই যাচ্ছিল ওনার ছেলে যবে থেকে ওই ঋতব্রতদের টিমে নাম লিখিয়েছিল যে উনি কমফোর্টেবল ছিলেন না তৃণমূলে থাকতে। বাড়ির মধ্যেই তো এরকম একটা সমস্যা চলছিল। গতকালকে যে ঘটনাটা তার তো দায় উনি এড়াতে পারেন না, কারণ ওনার তো উচিত ছিল ভবনটা বন্ধ করে আসা, ওনার জিম্মাতেই ভবনটা থাকা। গতকাল যেভাবে ওটাকে ক্রিমিনাল ট্রেসপাসিং হয়েছে তৃণমূল ভবনে, যে ভবনটার চুক্তিবদ্ধ মমতাদির সাথে বা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সাথে, যিনি সবাই আমরা জানি মমতাদির সাথেই আছে, আর সেই তৃণমূল ভবনের দায়িত্বে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার উচিত ছিল ভবনটির থেকে বেরোনোর আগে ঠিকঠাক করে তালা দিয়ে বেরিয়ে আসা। কেন হয়নি বুঝতে পারেন উনি। আমার যদি ধারণা এই সংক্রান্ত কোনো বিষয়ে বোধহয় উনি ছেড়ে দিয়েছেন। ভালোই হয়েছে, উনি খুব সাংঘাতিক এফিশিয়েন্ট মানুষ ছিলেন। আমরা গত 12-14 বছরে দেখিনি। উনি কংগ্রেস থেকে এসছেন 2009 সাল পরে, কংগ্রেস করতেন। খুব সাকসেসফুলি যে উনি দপ্তর চালিয়েছেন, কোনো দপ্তরেই চালিয়েছেন বলে আমার কাছে কোনো খবর নেই। আর দলের হয়েও তো খুব বেশি কিছু করেননি। আর উনি মনে হচ্ছেন ছেড়ে দিয়েছেন, ভালোই হয়েছে। মনোজিৎ দা, গতকাল 3rd জুলাই সন্ধে 6টার পরে যে ঘটনাটি ঘটেছে, সেখানে বলা হচ্ছে যে বিল্ডিং এর মালিকের সাথে চুক্তি হয়েছিল ফিরহাদ হাকিমের এবং সেই চুক্তিটা ছিল 2027 অব্দি বিল্ডিংটা তৃণমূল অপারেট করবে এবং সেই অনুযায়ী যেহেতু ফিরহাদ হাকিম নব্য তৃণমূলে চলে গেছেন, সুতরাং নব্য তৃণমূল সেই বিল্ডিং এ ঢুকে পড়েছে। ওখানে পরে কুণাল ঘোষ সাথে আরো অনেককে দেখা যায়, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখা যায় না। এবং এই ব্যাপারটাকে তো আমরা দুভাবে দেখতে পারি। এক, চন্দ্রিমা ভট্টাচার্য বলতে পারেন যে আমার তো কোনো ব্যাপার নয়, ফিরহাদ হাকিমের সাথে চুক্তি ছিল, সেখানে এরকম হয়েছে, তো আমার কোনো ব্যাপার নয়, গা ঝাড়া দিয়ে দিতে পারেন। আবার অন্যদিকে উনি এটাও বলতে পারেন যে দিদি ওনাকে বলেছেন যে তুমি তৃণমূল ভবনটা গুন্ডাদের হাতে দিয়ে দিলে, সেই অভিমানে উনি ছেড়ে দিয়েছেন। এ ব্যাপারে আপনি কি বক্তব্য রাখবেন? না, অভিমান নয়, উনি রাখতে পারেননি বলে ছেড়ে দিয়েছেন। তৃণমূল তো উনি তো মমতা যদি বলে থাকেন, আমি তো জানি না, উনি সেটা বলছেন। মমতাদি কি বলেছেন তা তো বলতে পারবো না, কিন্তু যদি বলেও থাকেন তর্কের খাতিরে, মমতাদি তো কিছু অন্যায় বলেনি। ওর দায়িত্ব ছিল ভবনটা ঠিকঠাক তালা লাগিয়ে ফিরে আসার। আমাদের কাছে যতটুকু খবর, কালকে পরিষ্কার আমরা দেখেছি এই চুক্তি আছে কিন্তু বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সাথে, সেটি সম্ভবত এই বছর পুজো পর্যন্ত। তার উপর যদি মালিক আবার ফিরহাদ হাকিমের সাথে, যিনি এখন বিজেপির বি টিম, তা তো তৃণমূল নয়, বিজেপির বি টিম, তার সাথে চুক্তি করে থাকে, তো আইনি বিষয় তো হবেই। এখানে পুলিশের ভূমিকাতে আমি খুব অবাক হচ্ছি। এটি একটি সিভিল মামলা, এখানে পুলিশ কেন ঢুকলো, পুলিশ কেন বাধা দিল এদেরকে? তৃণমূল ভবনেই যদি এটা হয়ে থাকে, ওরাও নিজেদেরকে বলছে তৃণমূল, পরে যারা দুজন এমএলএ গিয়েছিলেন এবং একজন জনপ্রতিনিধি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, মদন মিত্র, তারাও তো তৃণমূল, তো তাদেরকে ঢুকতে দেওয়া হলো না কেন? পুলিশ তাদেরকে আটকালো কেন?
এটা তো কারো ইন্ডিভিজুয়াল নামে তো হয় না, যার নামে থাকবে এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সে রিপ্রেজেন্টেটিভ হয়ে থাকবে, সিগনেটারি, সে যেই হয়ে থাকুক। অল ইন্ডিয়া সে তো তার কন্ট্রাক্ট ইজ নট উইথ দ্য ইন্ডিভিজুয়াল কনসার্ন, কন্ট্রাক্ট ইট উইথ দ্য ইন্ডিভিজুয়াল হু ইজ সাইনিং অন বিহাফ অফ দ্য অর্গানাইজেশন হুইচ ইজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমএলএ যে কেউ সেখানে ঢুকতে পারবে। ওরা যদি বলে যে আমরা ঢুকবো, ওরাও ঢুকতে পারে। ওরা তো এখন বলছে ওরা ওরা যে তৃণমূলের টিকিট আছে অন্যরাও ঢুকতে পারবে। ওরা তো তালা লাগিয়ে চলে আসলো কেন? হুম, এই প্রশ্ন আম, আপনি হুম, হ্যাঁ, হ্যাঁ, এই সরি প্রশ্নগুলো মনোজিৎ করার তো বলুন। এই প্রশ্নগুলো করার তো লোক নেই। ওরা তো আসলে সবাই জানে ওরা যে ক্ষমতার এটা পুরোপুরি পিছন থেকে সরকার ওদেরকে প্রপ আপ করেছে, পুরো টিমটাই প্রপ আপ। শুধুমাত্র এই কজনে আছে লোকরা, ওরা গিয়ে তৃণমূল ভবনে বসুক না। ওরা যদি সত্যি সত্যি তৃণমূলের ভালো কাজ করতে চায় তৃণমূল ভবনে গিয়ে বসুক না, মানুষের শুনুক না কয়েকদিন। এই 2 মাস ইলেকশনের পরে 2 মাস রেজাল্ট বেরোলো, আজকে 4 তারিখ। ওরা তো এর আগে কোনোদিন যায়নি তৃণমূল ভবনে, গেছে নাকি? কাউকে দেখেছেন? এরপরেও যাক না, ওরা ওর নিজেদের কনস্টিটিউশন গুলোতে যাক না, সেখানেও তো একটা করে পার্টি অফিস আছে, সেখানে গিয়ে বসুক না। দেখেছেন যেতে কাউকে? ওরা শুধু কলকাতা চত্বরে ঘোরে, কেউ কেউ দিল্লি যায়, এবং ওদের যারা পশু প্রভুরা যা বলবে তাই ওরা করবে। এবং এরা সবাই গেছে কেন আমরা সবাই জানি, নিজেদের দুর্নীতি অপকর্ম ঢাকতেই গেছে। হুম। এই কথাই যেটা বললেন আপনি দুর্নীতির কথা মনোজিৎ দা, আমি সেটাই আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। আপনার কি মনে হয় চন্দ্রিমা ভট্টাচার্যের কোনো গুরুতর আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে ছিলেন যেটা আমরা জানি না, এবং সেই কারণেই উনি অসহায় হয়ে পাল্টি খেলেন? উনি হয়তো মন থেকে চাননি মমতা ব্যানার্জির পাশ থেকে সরে দাঁড়াতে, কিন্তু ওনাকে অগত্যা সরে দাঁড়াতে হলো, এবং ঋতব্রত শিবিরে হয়তো উনি ভবিষ্যতে যাবেন। সেটা বলতে পারবো না, ওনার ব্যাপারে বলতে পারবো না, ওনাকে আমি অতটা চিনি না। কিন্তু ছেলে তো কলকাতার কাউন্সিলর ছিল। হুম, এখন কলকাতার কাউন্সিলরদের কি দশা আমরা তো সবাই দেখতে পাচ্ছি। কেউ কি হুম, চুরি চামারি করা থেকে? এটা আমার প্রশ্ন, তাই না? এখন উনি না করলে ওনার ছেলে করেছে কিনা সেটা কে এখন বলবে? তদন্ত তো হলো না। কিন্তু বাকি তো ফিরহাদ হাকিম তো জেলে গিয়েছিল, হুম, ফিরহাদ হাকিম তো জেল খেটেছিল। ঋতব্রত হুম, বন্দ্যোপাধ্যায়ের নামে তো রেপের অভিযোগ আছে, হুম, খানের নামে তো অভিযোগ আছে, 80টা বাড়ি বেআইনি ভাঙার নোটিশ গিয়েছিল 1 মাস আগে। সরকারি শুভেন্দু অধিকারী সরকারেই পাঠিয়েছিল, তাই না? হুম, এদের হুম, নামে নোটিশ সব গেছে, তাহলে এরা কি মানুষ বুঝতে পারছে না ওরা কেন গেছে? হুম। তাহলে চন্দ্রিমা ভট্টাচার্যর কি হয়েছে, ওনার ছেলের কিছু আছে কিনা সেটা এখন আর কে বলবে? তদন্ত করুক, মিডিয়া দেখুক, না থাকলে কেন গেল সেটাও দেখতে হবে, তাই না? ঠিক। মনোজিৎ দা, নির্বাচনের পরে মমতা ব্যানার্জির সব গোপন পার্টি মিটিং এ চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন এবং সবকিছু শুনেছেন। সেগুলো কি গিয়ে এখন ঋতব্রতদের জানাবেন বা বিজেপি কে জানিয়ে দেবেন? তাহলে তো অনেক তথ্য ফাঁস হয়ে যাবে, মানে অনেক তথ্য, অনেক প্ল্যানিং যেটা মমতা ব্যানার্জি করছেন ভবিষ্যতের জন্য, সেগুলো সবই তো তথ্য পাচার হয়ে যাবে। দেখুন, আমি তো এগুলো বলতে পারবো না। উনি দল ছেড়েছেন কিনা জানি না, যে দলীয় পদ ছেড়েছে কিনা জানি না, অন্য সব দলীয় পদগুলো ছেড়েছেন, দল ছেড়েছেন কিনা জানি না। কিন্তু হ্যাঁ, একটা ক্রেডিবিলিটি প্রশ্ন তো হয়েছিল যখন নিজের ছেলে যখন গিয়েছে। এখন এই কি গোপন তথ্য ফাঁস করবে আমি জানি না, বলতে পারবো না। কিন্তু দল তো আর চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে হয় না, দল হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্কারদেরকে দিয়ে, যারা 2,60,00,000 মানুষ যারা মমতাদিকে ভোট দিয়েছে। তারা কোন দিক আছে সেটা তো সবাই বুঝতেই পারছে। আপনি এই যারা যারা গেছে, 65 জন এমএলএ বা 20 জন এমপি, তাদের নিজস্ব ফেসবুক, টুইটার, এক্স হ্যান্ডেল প্রোফাইল গুলোতে গিয়ে দেখুন তো তাদের লোকেরা কি কমেন্ট করছে, তাহলেই বুঝতে পারবেন যে ওদের সাথে কারা আছে। হুম। বা হুম, এদেরকে একটা মিছিল ডাকতে বলুন না। ওই 65 আর 85, 65 আর 20, 85 জন এমএলএ থেকে দিয়ে একটা মিছিল ডেকে 8,500 লোক জোগাড় করতে বলুন, পার হেড 100 করে, কলকাতার বুকে বা রাজ্যে কোথাও গিয়ে, তাহলেই তো বোঝা যাবে এদের কত দম আছে, তাই না?
মনোজিৎদা, 15 দিন আগে মমতা ব্যানার্জি ওয়ার্কিং কমিটি তৈরি করে নতুন লোকজন নিয়ে, সেখানেও সভাপতি করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যকে। মানে মমতা ব্যানার্জি কি 15 দিন আগেও বুঝতে পাননি বা কোনো রকম ঘ্রাণ পাননি যে চন্দ্রিমা ভট্টাচার্য হয়তো ছেড়ে দিতে পারে? কারণ 22শে জুনের কাউন্সিলর মিটিং এ চন্দ্রিমার ভট্টাচার্যের ছেলেকে দেখা গেছে, এবং আরো অনেক তপসিয়াতে কাউন্সিলর মিটিং এ চন্দ্রিমার ছেলেকে দেখা গেছে। এর পরেও মমতা ব্যানার্জি ওনাকে ওয়ার্কিং কমিটির সভাপতি বানান। মমতা ব্যানার্জি কি এখনো লোক চিনতে পারছেন না? সে তো উনি কখনোই লোক চিনতে পারেন না। সেটা ওনার আহ, রাজনৈতিক জীবনের সবচাইতে বড় ব্যর্থতা। উনি কোনো লোককে, এবং যারা যারা ওনার সাথে থাকেন তাদেরকে উনি গুরুত্ব দেন না। যেমন ধরুন মদন মিত্র, কুণাল ঘোষ, এরা তো একদিন খুব বেশি গুরুত্ব পায়নি, বা কল্যাণ ব্যানার্জি, বা আরো অনেকেই যারা চলে গেছে ছেড়ে দিয়ে বা বসে গেছে, বিমান ব্যানার্জি, শোভনদেব চট্টোপাধ্যায় যারা আছে, কিন্তু কোনোদিনই গুরুত্ব দেননি উনি। এবং এটা আপনি দেখবেন, আবার যদি কখনো দল ক্ষমতায় আসে 5 বছর 10 বছর পরে, আবার যদি এই লোকগুলো ফিরে আসে, মমতা দি এদেরকে আবার ক্ষমতা দেবে। এবং তার জন্য আমার যেটা মনে হয়, যা হয়েছে মমতা দিদির জন্য ভালোই হয়েছে। আমার নিজে এই বয়সে গিয়ে তো আর বলা যায় না, 70 বছর বয়সে গিয়ে কোনো মানুষের উপলব্ধি হয়, যদি হয় তাহলে সত্যি খুব ভালো। কিন্তু উনি প্রচুর ভুল করেছেন 2016-র পর থেকে, বিশেষ করে 10 বছরের পর থেকে এরকম আজে বাজে লোকদেরকে ঢুকিয়ে, ঋতব্রত তার মধ্যে একজন, কিন্তু ঢোকানো না, ঢুকিয়ে তাদেরকে মাথায় তোলা। মালা রায়ও তার মধ্যে একজন। এরা তো কোনোদিন তৃণমূল করেনি, বাইরের দল থেকে এসছে। কাজেই ওনার যদি উপলব্ধি হয় তাহলে ভালো, না হলে আর তৃণমূলের কোনোদিন তৃণমূল ফিরে আসবে বলে আমার মনে হয় না। মনোজিৎদার সাক্ষাৎকারে লাস্ট দুটো প্রশ্ন জিজ্ঞেস করব। একটা হচ্ছে, মমতা ব্যানার্জি একটার পর একটা বিশ্বাসঘাতকতার ধাক্কা খাচ্ছেন। এর পরে কি আপনার মনে হয় কল্যাণ ব্যানার্জি, যে কিছুদিন আগেও ধমকি দিয়েছেন যে নয় অভিষেক ব্যানার্জি নয় আমি, সেখান থেকে দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি, মদন মিত্র, কুণাল ঘোষ এরাও কি মমতার পাশ থেকে সরে দাঁড়াতে পারেন? এর সম্ভাবনা আছে? বলতে পারবো না। দেখুন, এরা যদি সরে দাঁড়াতে চায়, যদি মনে করে যে আমাদের আর কোনো পলিটিক্যাল কেরিয়ার দরকার নেই, তাহলে ওরা দাঁড়াবেন। আমার সেটা মনে হয় না, বলা তো যায় না। কিন্তু কল্যাণবাবুর সাথে বোধহয় অভিষেকের যে কথা যা শুনলাম, অভিষেক তো নিজেই বলেছে সমস্যা সব মিটে গেছে। বলতে পারবো না এখন কে কি করতে চাইবে, বলা তো খুব শক্ত। এখন অবধি তো আছেন, এইটুকুই বলতে পারবো। কিন্তু হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো অনেক আগে প্রোয়েক্টিভ হওয়ার উচিত। 2000 এই রেজাল্টে বেরোনোর 7 দিনের মধ্যেই, এবং রেজাল্টটাকে মেনে নেওয়া উচিত ছিল। এগুলো দরকার ছিল, দরকারে দলটাকে হাতে রাখা যতটা সম্ভব উচিত ছিল। কেন করেননি সেটা উনি বলতে পারবেন। পরমজিতের শেষ প্রশ্ন, দলে এখন রয়ে গেছে 30-এরও কমে কিছু মানে ভালো লোকজন, রাইজিং স্টার, কিন্তু তাদের বয়স অনেক কম। এই 30-এর কমের লোকজন যোদ্ধাদের নিয়ে কি টিএমসি আগামীকালে লড়তে পারবে? কেন পারবে না? মমতা দিকে যদি সঠিক সিদ্ধান্ত নেয়, রাস্তায় যদি নামে, লড়তে পারবে না কেন? অবশ্যই পারবে। আর আমাদের ভারতবর্ষে অনেক পার্টি আছে, এরা ইয়াংদের নিয়ে হয়েছিল। আম আদমি পার্টি তো কোনো জায়গা থেকেই না হয়ে ইয়াংদেরকে নিয়ে সরকার চালিয়েছে 10, তাই না? ঠিক কথা। আর টার্ম চালিয়েছে। হুম। কেন অরবিন্দ কেজরিওয়ালও খুব কম বয়সেই শুরু করেছিলেন, বা তার জয় যারা মন্ত্রী ছিল তারাও ছিল। আর নিশ্চয়ই হবে, কিন্তু ইয়াংদের মধ্যেও যে খারাপ নেই তা তো নয়, সেটা বুঝতে হবে। অনেক ইয়াং, এই দেবরাজ চক্রবর্তী, সেও তো ইয়াং ছিল, ঠিক সে কথা। কিছু করেনি সেটা। হুম। হ্যাঁ, চুরি ছাড়া খারাপ লোক, শিক্ষিত লোক, ইয়াং ছেলেমেয়েরা, ডেডিকেশন আছে, এরকম বহু আছে, তাদেরকে দিয়ে দলকে গড়তে হবে। কিছু কিছু পুরোনো দিনের কর্মীরাও তো আছেন, শোভনদেব বাবু আছেন, বিমান বন্দ্যোপাধ্যায় আছেন, সৈগত রায় আছে, কুণাল ঘোষ, এরা তখনো যাননি। হুম। ঠিক কথা। কেন দেখুন, আমি একটা জিনিস বিশ্বাস করি, এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি পশ্চিমবাংলায় থাকবে। কে কখন থাকবে শাসন ক্ষমতায়, বা কে কখন বিরোধী পক্ষ থাকবে, সেটা জনতা ঠিক করবে। এর বাইরে আগামী 10 বছরে কোনো অন্য ক্ষমতা পশ্চিমবাংলায়, অন্য কোনো ফোর্স, থার্ড পার্টি আসার কোনো সম্ভাবনা আমি দেখছি না।
কারণ মানুষ কংগ্রেস সিপিএম জনকে টেস্ট করেছে, তৃণমূল হেরেছে, তার অনেকগুলো ফ্যাক্টর, বড় ফ্যাক্টর অবশ্যই এসআইআর, তার বাইরের যে ফ্যাক্টরগুলো দুর্নীতি এবং স্বজন পোষণ, গুন্ডাগার্দি, সেগুলো তো আস্তে আস্তে ক্লিন আপ হচ্ছে এবং সেই ক্লিন আপটা বিজেপি করে দিচ্ছে, ভালোই হচ্ছে। ট্রু নিউজের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ মনোজিৎ দা। থ্যাংক ইউ সো মাচ।